হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 12 এর কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ক্লাস এইচএস এ তোমাদের অনেকটা কাজে লাগবে। দেখো, প্রথমে এখানে কোয়েশ্চেন কি আছে, 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো, ছোট যে জলবিন্দু ছিল, সেই ছোট জলবিন্দুর আমরা ব্যাসার্ধ যেটা, সেটা হচ্ছে স্মল আর। ঠিক আছে, এবার কতগুলো আছে না, 64টা আছে। তাহলে দেখো, যদি প্রত্যেকটা জলবিন্দুর ব্যাসার্ধ আর হয়, তাহলে প্রতিটা জলবিন্দুর আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে প্রতিটা জলবিন্দুর আয়তন। এবার কতগুলো জলবিন্দু যুক্ত হচ্ছে না, 64টা, তাহলে ইন্টু 64। ঠিক আছে, এবার এইগুলো সংযুক্ত হয়ে একটা বড় জলবিন্দু তৈরি হচ্ছে। আমি ধরছি ওই যে বড় জলবিন্দুটা আছে, তার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমরা লিখতে পারি যে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে, এখানে দেখো, স্মল আরটা হচ্ছে ছোট জলবিন্দুর ব্যাসার্ধ, আর ক্যাপিটাল আরটা হচ্ছে বড় জলবিন্দুর ব্যাসার্ধ। যেহেতু ছোট জলবিন্দুগুলো যুক্ত হয়ে বড় জলবিন্দু তৈরি হচ্ছে, তাই ছোট জলবিন্দুগুলির মোট যে আয়তন, সে বড় জলবিন্দুর আয়তনের সাথে সমান হয়। তাহলে এখানে দেখো কি কি ক্যান্সেল হচ্ছে। 4/3 পাই কেটে গেল, 4/3 পাই কেটে গেল। এখানে দেখো রয়েছে আর কিউব ইকুয়াল টু 64 ইন্টু স্মল আর কিউব। ঠিক আছে, তাহলে বা কি পাচ্ছ দেখো, আর ইকুয়াল টু, দেখো এটা যদি তুমি ইয়ে করো, 64 যদি ঘনমূল করো, তাহলে কত হবে? তাহলে 64 4 হয়, 4 4 16, 16 4 64 ইন্টু আর হচ্ছে 6। বড় বড় জলবিন্দুর ব্যাসার্ধ ছোট জলবিন্দুর ব্যাসার্ধের 4 গুণ হবে। ঠিক আছে, এরপর দেখো বলছে উভয়ের আধান একই। আচ্ছা, এবং একই আধানে আহিত আছে। প্রতিটি যে জলবিন্দু আছে তার আধান ধরে নাও যে কিউ। ধরো প্রতিটি জলবিন্দুর আধান হচ্ছে, লিখে দিচ্ছে, দেখো এটা হচ্ছে ছোট জলবিন্দুর ব্যাসার্ধ, ছোট জলবিন্দুর ব্যাসার্ধ। তোমরা আমার সাথে সাথে লিখবে, খাতায় তুলে নিও ব্যাসার্ধ। ঠিক আছে, আর ক্যাপিটাল আরটা ধরেছি আমরা যে বড় জলবিন্দুর ব্যাসার্ধ, বড় জলবিন্দুর ব্যাসার্ধ। ঠিক আছে, এখানে ধরে নিচ্ছি এই কিউটা হচ্ছে প্রতিটি জলবিন্দু আধান, প্রতিটি জলবিন্দুর আধান। ঠিক আছে, এবার দেখো, তাহলে দেখো প্রতিটি জলবিন্দুর আধান হচ্ছে স্মল কিউ। এখন 64টা জলবিন্দু যুক্ত হয়েছে, তাহলে বড় যে জলবিন্দুটা হবে তার আধান কি হবে? 64 কিউ, কারণ এক একটি আধান হচ্ছে স্মল কিউ। ঠিক আছে, তাহলে 64 কিউ এটা হচ্ছে ওই যে বড় জলবিন্দুর আধান, বড় জলবিন্দুর আধান। ঠিক আছে, এবার দেখো আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত, সেটা কি হয়? তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা ওয়ান, সিগমা দিয়ে লিখতে হবে। হ্যাঁ, সিগমা ওয়ান রেশিও সিগমা টু কত হবে না, আধান আধান হচ্ছে কিউ, এটা আমি ছোট ধরছি, এটা ছোট আর এটা বড়। তাহলে কিউ বাই প্রতিটা জলবিন্দুর আধান ছিল কিউ, আর বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার। তুমি বলো তো, তাহলে 4 পাই আর স্কয়ার লিখবে, 4 পাই আর স্কয়ার। আর এটা হচ্ছে কত না, 16 কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর কিউ। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? এখান থেকে দেখো কি হবে না, এটা কি 64 কিউ হবে। ঠিক আছে, কিউ কিউ কেটে গেল, এখানে 4 আর 4 আর কেটে যাচ্ছে। কি কাটছে দেখো, কিউ কাটছে, কিউ কাটছে, 4 আর কাটছে। ঠিক আছে, এখানে রয়েছে দেখো 1/r² অনুপাত 64 আর স্কয়ার, এটা স্কয়ার হবে। ঠিক আছে, স্কয়ার হবে।
এইবার দেখো এখানে ভ্যালু গুলো বসিয়ে দাও, এটা ক্যাপিটাল আর আছে, ঠিক আছে, ভ্যালু বসিয়ে দাও 1/r² অনুপাত 64 বা এখানে কি আছে দেখো, এখানে r² আছে, r² এর ভ্যালু কত হবে দেখো, এখানে যদি বসাও তাহলে হবে 16r²। কি কাটছে দেখো, এটা হলো r² কেটে গেল 16 4 64, 1:4। তাহলে তলমাত্রিক ঘনত্ব হচ্ছে 1:4, ঠিক আছে। দেখো এবার দেখে নাও, বুঝে নাও, ক্লিয়ার করে নাও, ঠিক আছে, দেখে বুঝে আমার সাথে সাথে প্র্যাকটিস করো, ম্যাথ গুলো করার চেষ্টা করো, তাহলে তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে। চলো পরের ম্যাথটা দেখি কি আছে। বলছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রটা দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র মানে বি। দেখো চৌম্বক ক্ষেত্রের যে ফর্মুলা সেটা কিরকম হয়, বি সমান v0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এক্সপ্রেশনটা এরকম হয়। বিটা হচ্ছে পিক ভ্যালু, ঠিক আছে, মানে শীর্ষমান, ঠিক আছে। এবার এখানে দেওয়া আছে দেখো বি সমান 10⁸, তাহলে এখানে মানে ওটা বলা হয় পিক ভ্যালু, মানে হচ্ছে শীর্ষমান। শীর্ষমান কত হবে, v0 সমান আমরা এটার সাথে তুলনা করে বলতে পারি যে 10⁸ টেসলা, বি এর একক যেহেতু টেসলা তাহলে টি। এখানে দেখো এখানে এই ওমেগার জায়গায় কি আছে 2 × 10⁻11, ওমেগা সমান লিখতে পারি 2 × 10⁻11, ঠিক আছে। বা এখানে কি ব্যবহার করতে বলেছে, তরঙ্গটির কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য, দেখো এটা ওমেগা সমান হয় 2π × n, n মানে কম্পাঙ্ক, ঠিক আছে, আর এখানে হচ্ছে 2 × 10⁻11, ঠিক আছে। তাহলে এখানে বা কম্পাঙ্ক ইকুয়াল টু কত হচ্ছে দেখো, n ইকুয়াল টু 2 × 10⁻11/2π, এটা হচ্ছে কম্পাঙ্ক। আর কম্পাঙ্কের একক কি হবে, হার্জ হবে, যেটা হার্জ। এবার তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলছি, তার আগে দেখো এখানে কে আছে, কে, এখানে কে এর জায়গায় দেখা আছে 10⁻3, এবার কে সমান হয় 2π/λ, 2π/λ, তাহলে কত হচ্ছে 10⁻3। তাহলে আর কি পাচ্ছে দেখো, ল্যামডা ইকুয়াল টু কি পাবে, না এটাকে সাইড চেঞ্জ করলে কি হবে 2π/10⁻3, এটা মিটার আসবে তোমার এসআই যেহেতু আছে, ঠিক আছে। এগুলো ক্যালকুলেশন করে বার করে নেবে তোমরা, ঠিক আছে, আমি আর ক্যালকুলেশনটা করছি না। এরপর দেখো নেক্সট কি ম্যাথ বলেছি, কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেল। এরপর কি বলেছে দেখো, 25 মেগাহার্জ কম্পাঙ্কের একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্যস্থানে x অক্ষ বরাবর গমন করে। দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন গমন করে তখন তিনটে অক্ষ এ কাজ করে এখানে। দেখো কিরকম ব্যাপারটা, ধরো তিনটা অক্ষ কাজ করে, একটা অক্ষ ধরো এটা, ছবিটা এরকম হয়, ছবিটা এঁকে দিই, এটাতে হবে না, ছবি দিয়ে করে দিই। দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন বিস্তার লাভ করে তখন দেখবে এইরকম ভাবে বিস্তার লাভ করে। এইদিকে হয়তো দেখবে তড়িৎ ক্ষেত্র যাচ্ছে, ঠিক আছে, এর সাথে সাথে লম্ব বরাবর হয়তো দেখবে যে চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, মানে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র পরস্পরের সাথে কি থাকে, লম্ব ভাবে থাকে। তোমরা হয়তো ছবিটা দেখিয়েছো, এরকম ভাবে দেখবে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র পরস্পরের সাথে কি হয়, এই হয় কি বলে 90 ডিগ্রিতে থাকে, ঠিক আছে, 90 ডিগ্রিতে থাকে, ঠিক আছে। এরপর দেখো ধরো এইদিকে তড়িৎ ক্ষেত্র যাচ্ছে, এক মিনিট, দেখো এইদিকে ধরো তড়িৎ ক্ষেত্র যাচ্ছে, এদিকে ধরো তড়িৎ ক্ষেত্র, ধরো এটা এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে এইটা দিকে ধরো এদিকে ওয়াই আছে, ধরো এক্স ওয়াই,
না, এখানে একবার শুনে দেখিনি কি দেওয়া আছে। তো এক্স অক্ষ বরাবর গমন করে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, ঠিক আছে। এবার দেখা বলি যে কোনো এক সময় একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মানটা বলি যে মানে ওয়াই অক্ষ বরাবর আছে, ধরো এটা ওয়াই, ঠিক আছে, ওয়াই। তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রটা আছে, তাহলে এই বরাবর ধরো তড়িৎ ক্ষেত্রটা আছে, উপর নিচে তড়িৎ ক্ষেত্র আছে, উপর নিচে তড়িৎ ক্ষেত্র। তাহলে চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে? এর সাথে লম্ব বরাবর হবে, তলে লম্ব হবে, তার মানে এই দিকে হবে, লম্ব বরাবর, এইভাবে লম্ব বরাবর হবে। চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র আর গতির অভিমুখ সবসময় লম্ব বরাবর, ঠিক আছে, মানে কে অক্ষ বরাবর, কারণ এখানে এক্স অক্ষ বরাবর যাচ্ছে আর তোমার ওয়াই অক্ষ বরাবর তোমার তড়িৎ ক্ষেত্রটা আছে, তাহলে চুম্বক ক্ষেত্র হবে কোন দিকে না কে অক্ষ বরাবর, ঠিক আছে। দেখো তাহলে চুম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করো, তাই চুম্বক ক্ষেত্রের দিক তো হবে তোমার কে অক্ষ বরাবর, মানে কে মানে হচ্ছে জেড অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে আমাদের কিভাবে মানটা বার করবে, দেখবে একটা ফর্মুলা আছে, ই জিরো বাই বি জিরো বা ই বাই বি, এখানে ই জিরো হতো, ই জিরো বাই বি জিরো সমান হয় সি, ঠিক আছে। তাহলে এবার দেখো বি জিরো সমান কি হবে, বি জিরো মানে চুম্বক ক্ষেত্রের মান, সি বাই ই জিরো, আর সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, কত হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এখানে ই জিরোর মান দেওয়া আছে 6.3, 6.3 টেসলা হবে, ঠিক আছে। এটা হচ্ছে বি জিরোর ভ্যালু, ঠিক আছে। আর এটা কোন অক্ষ বরাবর হবে না কে অক্ষ বরাবর। মনে রাখবে যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, কম্পনের অভিমুখ, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ আর ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতির অভিমুখ পরস্পর কিন্তু 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখি। বলেছে একটি কুণ্ডলীর সাবেশাঙ্ক 2 মিলিহার্জ, মানে সাবেশাঙ্ক মানে এল দিয়ে লেখা হয় 2 মিলি হেনরি, 2 মিলি হেনরি, তাহলে মিলি মানে 2 × 10⁻³ হেনরি, মিলিটাকে হেনরিতে কনভার্ট করলো, ঠিক আছে। এরপর দেওয়া আছে তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে I সমান T²⁻⁻T, মানে প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পরে আবিষ্ট তড়িৎচালক বলের মান শূন্য হবে। মানে দেখো একটা ফর্মুলা আছে, ঠিক আছে, দেখো ফর্মুলা আছে আবিষ্ট তড়িৎচালক বলের ফর্মুলা আছে E সমান হয় -dφ/dt, যদি তোমাদের মনে আছে ফ্যারাডের সূত্র, দ্বিতীয় সূত্র। এবার ফাই সমান হয় Li, L × I, যদি এখানে পুট করো এলটা কনস্ট্যান্ট তাহলে ভ্যালু হয়ে যাবে L dI/dt, ঠিক আছে। এলটা থাক -L ddt অফ, আচ্ছা এল এর ভ্যালুটা এখানে বসি না, এল এর ভ্যালু বসানোর দরকার নেই, থাক মাইনাস ই থাক, যা আছে -L, I এর ভ্যালুটা বসিয়ে দাও, I এর ভ্যালু হচ্ছে T²⁻⁻T, ঠিক আছে। এবার এখান থেকে করছি দেখো E = -L, তাহলে প্রথমে T² থাক, e⁻t এর ডেরিভেটিভ করো, তাহলে -e⁻t, e⁻t এর ডেরিভেটিভ হচ্ছে -e⁻t, ঠিক আছে। এরপর e⁻t থাক, এই ডেরিভেটিভ গুলো নিশ্চয়ই জানো তোমরা। এবার T² এর ডেরিভেটিভ কত হয় 2t, ঠিক আছে। এরপর দেখো হচ্ছে প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পর তড়িৎচালক বলের মান শূন্য হয়। তড়িৎচালক বলের মান যদি শূন্য করতে হয় তাহলে এইটাকে আমাকে জিরো করতে, তার আগে আমি এখান থেকে কিছুটা কমন নিই, কি কমন যাচ্ছে দেখো e⁻t, ঠিক আছে। তাহলে এখানে যদি কমন নিই কি রয়েছে এখানে -2 আছে, তো থাক, তাহলে এখানে রয়েছে দেখো একটা টি যাবে, টিও কমন নিও, তাহলে কি হচ্ছে দেখো এখানে টি একটা থাকছে আর এখানে 2 থাকছে। এবার কি বলেছে শর্তে তড়িৎচালক বলের মান শূন্য হবে, শর্তে E = যদি 0 হয় মানে -L
টি ই টু দি পাওয়ার মাইনাস টি, ঠিক আছে, ইন্টু টি মাইনাস টু, এই ভ্যালুটা কত হবে? শূন্য হবে। তাহলে বলতে পারি গুণ আছে এটা, তাহলে টি টু দি টি মাইনাস টু ইকুয়াল টু শূন্য হবে, বা টি ইকুয়াল টু কত হবে দেখো না 2, মানে 2 সেকেন্ড পর প্রচলক বলের মান শূন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো প্রবলেম গুলো কিভাবে সলভ হচ্ছে। যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। ঠিক আছে, দেখো পরের কোয়েশ্চেন কি আছে, বলছে 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি তরল বিন্দুকে, আচ্ছা একটা তরল বিন্দু আছে যার ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, ভেঙে একই ব্যাসার্ধের 8টি তরল বিন্দুতে পরিণত হলো। আচ্ছা দেখো কি হবে না, ধরি ধরি প্রতিটি যে তরল বিন্দু আছে, প্রতিটি তরল বিন্দুর ব্যাসার্ধ হচ্ছে স্মলার, প্রতিটি তরল বিন্দুর ব্যাসার্ধ হচ্ছে স্মলার, ব্যাসার্ধ স্মলার। এই কোশ্চেন গুলো কিন্তু ক্লাস 12 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাসার্ধ হচ্ছে স্মলার, মিটার ধরলাম, ঠিক আছে। তা দেখো ধারকত্বের প্রতিটি তরল বিন্দুর যে ধারকত্বের যে ফর্মুলা আছে, ধারকত্ব তার ফর্মুলা হচ্ছে সি সমান, ঠিক আছে, কি হয় 4πε0r, 4πε0 এপসাইলন আর, শূন্য মাধ্যম যে কোনো মাধ্যম, ঠিক আছে। এরপরে বলেছে দেখো এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাডে থাকে, 1 ইন্টু 10⁻⁶ করি, ঠিক আছে, ফ্যারাডে করছে, 10⁻⁶ মানে হচ্ছে মানে 1 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁶, তাহলে এর ভ্যালু দেওয়া আছে 1 ইন্টু 10⁻⁶ ফ্যারাড, এটা দেওয়া আছে। এবার একে ভেঙে 8টি তরল বিন্দুতে পরিণত করা হচ্ছে, তাহলে দেখো ওই যে সেই ব্যাসার্ধের ব্যাপারটা বলেছিলাম, আমরা হচ্ছে যে প্রতিটা ভেঙে পর যে তরলগুলো হবে, এটা প্রতিটা 1 মিনিট এটি তরল বিন্দুকে ভেঙে এটি 8টি তরল বিন্দু আছে। আচ্ছা এটা আমরা ক্যাপিটাল আর ধরছি, হ্যাঁ, যে প্রতিটা নয়, বড় প্রতিটি তরল বিন্দু ব্যাসার্ধ যদি 8 ধরি 1 মিনিট, ঠিক আছে, এটাই থাকে, তাই 1 মিনিট এটা গণনা হয়েছে একটু দেখো। তাহলে প্রতিটি প্রতিটি তরল বিন্দু ধারকত্ব হবে, ধারকত্ব দেখো এটাকে সি দিয়ে লিখছি, সমান হবে 4πε0 আর ফ্যারাড, ঠিক আছে। এরপর দেখো এটা ধারকত্ব হয়ে গেল। এবার এটা প্রতিটি, তাহলে যে বড় যে তরলটা ছিল তার ব্যাসার্ধ কত হবে না, দেখো একটা ফর্মুলা আছে, আমি ধরছি যে বড় তরল বিন্দুর ব্যাসার্ধ, দেখো আগেই আমরা একটা ফর্মুলা বললাম যে এরকম হয় ক্যাপিটাল আর ইকুয়াল টু, ঠিক আছে, ক্যাপিটাল আর কিউব ইন্টু 8 ইন্টু স্মল আর, এটা আমরা করলাম দেখবে প্রথমে, এই যে এই জায়গা থেকে ক্যাপিটাল আর ইকুয়াল টু এখানে 64 ছিল, তাহলে 64টা জলবিন্দু যুক্ত হয়েছিল, তাহলে 64 ইন্টু স্মল আর কিউব ছিল। সেই একইভাবে তোমার এখানে আমরা লিখতে পারি যে আর কিউব ইন্টু আর ইন্টু স্মল আর কিউব, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল কত হচ্ছে 2r, বড় যে ব্যাসার্ধ আছে, বড় জলবিন্দুর যে ব্যাসার্ধ তা সেটা হচ্ছে ছোট জলবিন্দুর ব্যাসার্ধের ডবল। এবার কি বলেছে দেখো, তাহলে বড় জলবিন্দু তরল বিন্দু তোমার ধারকত্ব হবে, দেখো ধারকত্ব কত হবে, এটাকে সি প্রাইম লিখছেন, হ্যাঁ, সমান হবে 4πε0 লিখেছে শূন্য মাধ্যমে ধরো ε0r, এর মানটা দেওয়া আছে 1 ইন্টু 10⁻⁶ ফ্যারাড, এটা দেওয়া আছে। এবার আমাকে বলেছে যে দেখো যে প্রতিটি তরল বিন্দু ধারকত্ব নির্ণয় করো, ঠিক আছে, তাহলে প্রতিটি তরল বিন্দু কি হবে দেখো,
না সি ইকুয়াল টু দেখো 4 পাই এপসাইলন 0 স্মল আর আছে, তা স্মল আর সমান কি হবে r/2, r/2, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে দেখো r/2 যদি হয় এটা ফ্যারাডে হবে, ঠিক আছে। এরপর দেখো 1/4 পাই এপসাইলন 0 ভ্যালু হচ্ছে এটা, তাহলে কি হবে 1 × 10⁻⁻6 বাই 2 ফ্যারাড। 10⁻⁻6টাকে তুলে আমি মাইক্রোফ্যারাডে করে দিচ্ছি, তাহলে সি সি সমান কি হবে না 1/2 মানে 0.5 মাইক্রোফ্যারাড। তাহলে প্রতিটি যে তরল বিন্দু আছে তাদের আরো করতে হবে 0.5 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। দেখো পরের কোশ্চেনটা কি আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ক্লাস 12 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে ভালো করে খাতায় তুলে নেবে কোশ্চেন। দেখো কি বলেছে, একটি বদ্ধ কুণ্ডলিতে সময়ের সঙ্গে চৌম্বক প্রবাহের পরিবর্তনের সমীকরণ দেয়া আছে, ঠিক আছে। ঠিক আছে, যদি কুণ্ডলীর রোধটা দেয়া আছে তাহলে এত সময়ে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো, ঠিক আছে। দেখো আমরা জানি যে আবিষ্ট তড়িৎচালক বল E সমান হয় -d5 dt d/dt, ঠিক আছে। তাহলে এখানে 5 এর ভ্যালু বসে করাও, মাইনাস ddt অফ কত আছে এখানে 6t² মাইনাস 5t প্লাস 1, তাহলে এটা যদি ডেরিভেটিভ করো কত হবে -12t, আর এটা মাইনাস প্লাস হয়ে গেলো 5, ঠিক আছে। তাহলে এখানে তড়িৎচালক বলটা পেয়ে গেছো, মানে তড়িৎচালক বল মানে এখানে বিভব। এবার রোধটা দেওয়া আছে দেখো 10 ওহম, ঠিক আছে 10 ওহম। আচ্ছা এখানে আমি তড়িৎচালক বলটা এটা বার করে দিই, t ইকুয়াল টু 0.25 সেকেন্ড, কত হচ্ছে দেখো -12 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 0.25 প্লাস 5, মানে কত হচ্ছে এখানে 0.25 সেকেন্ডে আমরা দেখছি তড়িৎচালক বলটা কত হবে, বা আবিষ্ট তড়িৎচালক বলের মান বা বিভব প্রয়োগ কি হবে। দেখো 12 ইন্টু 1/4 মানে 3 -3 প্লাস 5 মানে হচ্ছে 2 ভোল্ট, 2 ভোল্ট। তাহলে আমরা জানি কি ভি সমান আইআর, বা আই সমান কি হবে ভি বাই আর, ওহমস ল, হ্যাঁ ওহমস দেখতে পাচ্ছি। তাহলে ভি এর মান দেওয়া আছে 2, আর এর মান হচ্ছে 10, মানে 1/5 অ্যাম্পিয়ার, বা এটাকে বলতে পারি আই সমান 0.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান হবে 0.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। দেখো কি বলেছে এখানে না 100 ভোল্ট এর মধ্য দিয়ে ত্বরান্বিত কোনো ইলেকট্রনের সঙ্গে জড়িত পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত, ঠিক আছে। দেখো এটা হচ্ছে ওই কোয়ান্টাম থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটা। দেখো কি তাহলে এখানে বিভব প্রভেদ দেওয়া আছে, এই দেওয়া আছে 100 ভোল্ট, ঠিক আছে। এবার আমরা একটা দেখবে সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্য সমান হয় ছিল 12.27 বাই রুট ভি, ঠিক আছে। তাহলে এখানে যদি এটা অ্যাংস্ট্রমে আসতো, হ্যাঁ এটা অ্যাংস্ট্রমে। এবার দেখো 12.27 বাই এখানে ভোল্টেজ কত দেওয়া আছে, বিভব দেওয়া আছে 100 অ্যাংস্ট্রম, তাহলে কত পাচ্ছ ল্যামডা ইকুয়াল টু 12.27 বাই 100 বর্গমূল হচ্ছে 10 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 1.227 অ্যাংস্ট্রম, ঠিক আছে। বোঝা যাচ্ছে এটা অ্যাংস্ট্রমটা উপরে হবে এখানে, ঠিক আছে, ঠিক আছে। দেখো এটা নিশ্চয়ই বোঝা গেল, সহজ ছিল এটা। দেখবে প্রুফ একটা তোমার আছে কোয়ান্টাম, কোয়ান্টামে বা এতে থাকবে ওই নিউক্লিয়াস, ওই যে এইখানে যেখানে আছে এক্স ও সি, ওইখানে ওই ওই জায়গায় থাকবে,
আচ্ছা, কি বলেছে, বায়ু মাধ্যমে 5 সেমি ব্যবধানে অবস্থিত দুটি সমান্তরাল ঋজু তার পি কিউ দিয়ে যথাক্রমে 4 এম্পিয়ার। আচ্ছা, আমি এখানে লিখি কারেন্ট গুলো লিখি। কারেন্টের মান দেখো, একটাতে হচ্ছে 4 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 4 এম্পিয়ার, আর একটাতে কারেন্ট যাচ্ছে 2 এম্পিয়ার। ঠিক আছে, একই অভিমুখে চলছে, একই দিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহটা একই দিকে হচ্ছে। ধরো তড়িৎ প্রবাহটা একই দিকে হচ্ছে। ঠিক আছে, ধরে এরকম দুটো তার আছে, যে তার দুটোতে তোমার একই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। আমি তড়িৎ প্রবাহের অভিমুখ ধরো উপর দিকে হচ্ছে, উপর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এদিকে প্রবাহ হচ্ছে। এবার দেখো, এদিকে যদি কারেন্ট যায় I1, এই চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে না, নিচের দিকে। এই তার নিচের দিকে, ভিতরের দিকে। আর ভিতরের দিকে বোঝানোর জন্য আমরা ক্রস দিই। তাই চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে ধরো, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ভিতরের দিকে আছে, ভিতরের দিকে। ঠিক আছে? এবার কারেন্টটা যাচ্ছে এইদিকে, কারেন্ট যাচ্ছে এইদিকে। এবার যদি ওই তোমার ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম লাগাও, তা দেখবে কারেন্ট যাচ্ছে সোজাসুজি, চৌম্বক ক্ষেত্র আছে, কারেন্ট যাচ্ছে সোজাসুজি, চৌম্বক ক্ষেত্র আছে নিচের দিকে। তা দেখবে বিক্ষেপটা হবে তোমার, বৃদ্ধাঙ্গুলটা থাকবে এদিকে, দেখবে ফ্লেমিং এর বাম হস্ত নীতি। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মানে ক্রিয়াশীল বল। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে কারেন্ট I2। ঠিক আছে, মানে তার দুটো একে অপরের থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, অভিমুক্ত হলো, এবার বলের মান বার করতে হবে। এখানে এদের মধ্যে ব্যবধান আছে 5 সেমি, 5 সেমি। তাহলে যে বলটা কাজ করে সেই বলের মান কত হয় না, এফ সমান, দেখবে একটা ফর্মুলা ছিল, এফ সমান μ0/4 পাই, μ0/4 পাই ইন্টু 2I1I2 বাই আর। আরটা হচ্ছে ব্যবধান, আরটা হচ্ছে এই তার দুটোর মধ্যবর্তী ব্যবধান। ঠিক আছে, এখানে দেখো, এখানে সেন্টিমিটারই বার করতে বলছে। তারটি প্রতি সেমি দৈর্ঘ্যের উপর ক্রিয়ারত বলের মান নির্ণয় করো। তাহলে এটা সেন্টিমিটার বসে, μ0 মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷, μ0 ভ্যালু 10⁻⁷, এটা নিউটন পার মিটারে আসবে। ঠিক আছে, এটা 4 পাই, এটা হচ্ছে 2I1, মানে 2 ইন্টু 4 ইন্টু 2 বাই আর, মানে হচ্ছে 5, মানে নিউটন পার সেমিতে আসবে এটা। তাহলে এখানে দেখো কি কাটছে, দেখো এখানে কাটছে 4 পাই, 4 পাই, 4 পাই, 4 পাই কাটলো। আর কি কাটছে না, এটা কাটছে না। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 2 2 4, 4 4 16, 16/5, মানে 16/2 4 8, 8 2 16, 16/5 ইন্টু 10⁻⁷ নিউটন পার সেন্টিমিটার। এটা হবে তোমার তারটির প্রতি সেমি দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বলের মান। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবে, এই ফর্মুলাটা দিয়ে ম্যাথ হচ্ছে, এই ফর্মুলা। ঠিক আছে, চলো, পরে ম্যাথটা দেখো কি বলেছি। দেখো বলেছি এখানে সিলেক্ট হচ্ছে না কেন, দেখো থাক, যা হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে যে 1 এম্পিয়ার তড়িৎবাহী একটি লুপের ক্ষেত্রফল হচ্ছে এত। আচ্ছা, কারেন্টটা দেওয়া আছে, আই দেওয়া আছে দেখো 1 এম্পিয়ার। ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো ক্ষেত্রফল এ, ধরো ক্ষেত্রফল এ, এটা এম্পিয়ার, এটা ক্ষেত্রফল। ঠিক আছে, 10 মিটার স্কয়ার। এবার চৌম্বক ভ্রামকের মান হয় পিএম সমান আই ইন্টু এ, আই ইন্টু এ। তাহলে কত হবে, আই হচ্ছে 1 আর এ হচ্ছে 10 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার হবে, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাহলে কত হবে 10 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। ছোট অঙ্ক ছিল, সহজ ছিল। ঠিক আছে, চলো পরেরটা দেখি।
কি বলেছে, প্রতিটি রোধের আচ্ছা প্রতিটি আর রোধে n সংখ্যক তারকে শ্রেণী সমবায় যুক্ত করা। তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধের ফর্মুলা হচ্ছে আর সিরিজ ইকুয়াল টু সেই আর প্লাস আর প্লাস আর আর1 প্লাস আর2 প্লাস আর3 প্লাস আর, তো এইভাবে যদি তুমি n সংখ্যক আর কে যুক্ত করো তাহলে হবে তুল্য রোধ nr। আচ্ছা, তারপর সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, তাহলে সমান্তরাল সমবায় আর প্যারালাল তুল্য রোধ হয় আর বাই n। ঠিক আছে, সেই 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 যদি করো তাহলে r বাই n হবে। আচ্ছা, শ্রেণী সমবায় আচ্ছা তাহলে rs বাই rp বলেছি, rs বাই rp যদি করো তাহলে কি হচ্ছে দেখো, rs মানে nr আর হচ্ছে r বাই n। ঠিক আছে, তাহলে এটাকে যদি দেখো nr ইন্টু n হয়ে যাচ্ছে আর নিচে r চলে আসছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, আর এ কেটে গেল। ঠিক আছে, তাহলে rs বাই rp সমান হচ্ছে দেখো n স্কয়ার। ঠিক আছে, মানে n স্কয়ার মানে হচ্ছে অপশন সি, অপশন সিটা হবে কারেক্ট আনসার। চলো পরেরটা দেখি। আচ্ছা, 1 অ্যাম্পিয়ার তড়িৎবাহী একটি ঋজু তার থেকে 1 মিটার দূরত্বে বলেছে 1 অ্যাম্পিয়ার তড়িৎবাহী একটি ঋজু তার থেকে 1 মিটার দূরত্বে এটা বার করতে। ঠিক আছে, দেখো এর ফর্মুলাটা হচ্ছে সিলেক্ট হচ্ছে না কেন কি জানি। দেখো কারেন্টটা দেওয়া আছে আমার 1 অ্যাম্পিয়ার আর আমাকে বার করতে হবে 1 মিটার দূরে। এবার ঋজু তারের ক্ষেত্রে আর দূরে চৌম্বক ক্ষেত্রের মানের যে ফর্মুলা সেটা হচ্ছে বি সমান μ0 বাই 4 পাই ইন্টু 2 পাই আই বাই আর। তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসে করো 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 বাই 4 পাই, এটা হচ্ছে 2 পাই আই, আই মানে হচ্ছে 1 আর আরটাও দিয়েছে 1। 4 পাই কেটে গেল, তাহলে হচ্ছে 2 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 টেসলা চৌম্বক ক্ষেত্রের মান। এটা ফর্মুলা। ঠিক আছে, যে একটা ঋজু তার থেকে আর দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত, ঋজু মানে সোজা। চলো নেক্সট কি কোশ্চেন আছে দেখি। আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, সিলেক্ট হচ্ছে না কেন কি জানি। আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কত দেওয়া আছে না 0.01 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা এই ছিল প্লাঙ্ক ধ্রুবক, সংশ্লিষ্ট ফোটনের ভরবেগ নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো সেই ডি ব্রগলি থেকে পাই আমরা যে ল্যামডা সমান এইচ বাই পি, পি মানে হচ্ছে এমভি মানে ভরবেগ, এ মানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এইখান থেকে একটা ফর্মুলা পেয়েছিলাম আমরা, আমাদের যদি মনে আছে যে তরঙ্গ দৈর্ঘ্য আচ্ছা ভরবেগ, আর কিছু করার দরকার নেই, এখান থেকে হয়ে যাবে। তাহলে পি ইকুয়াল টু ভরবেগ ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ল্যামডা। তাহলে এইচ তো থাক, আর ল্যামডার ভ্যালু দিয়ে আছে, ল্যামডার ভ্যালু দিয়ে আছে 0.01 ইন্টু 10 টু বার, আচ্ছা 1 অ্যাংস্ট্রম সমান 10 টু বার -10 মিটার, 10 টু বার -10 মিটার হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে দেখো, এটার জন্য তুমি এটা যদি তুলে দাও তাহলে এখানে 100 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইচ ইন্টু 100 ইন্টু 10 টু বার -10, ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, এটা মিটারটা লেখার দরকার নেই এখানে, লেখার দরকার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এটা প্লাস হবে, হচ্ছে 10 টু বার 12 এইচ ইন্টু 10 টু বার 12, এটা आंसर হবে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে কোন বস্তুতে 160 মাইক্রোকুলম্ব আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন থাকবে, মানে ইলেকট্রনের সংখ্যাটা বার করতে হবে, বস্তুতে কতগুলো এক্সট্রা ইলেকট্রন আছে। ঠিক আছে, ঠিক আছে চলো পরে, মানে এখানে দেওয়া আছে টোটাল চার্জটা দেওয়া আছে দেখো
মাইনাস 160 মাইক্রোকুলম। ঠিক আছে, মানে হচ্ছে মাইক্রোকুলম মানে জানো 160 টেন টু দি পাওয়ার মাইনাস 6, হ্যাঁ, টেন টু দি পাওয়ার মাইনাস 6 কুলম হয়ে গেল। এবার আমরা দেখো একটা ইলেকট্রনের চার্জ কত জানি, 1.6 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। আধানের যে কোয়ান্টাম সেখানে দেখবে আছে যে মোট আধান কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। তাহলে এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, এন ইকুয়াল টু কি হবে না কিউ বাই ই। কিউর মান হচ্ছে মাইনাস 160 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 6 বাই এখানে এক একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 19। ঠিক আছে, এটা মাইনাসে মাইনাসে কেটে গেল, পয়েন্ট যদি তুলো এখানে 10 হয়ে যাবে। ঠিক আছে, 16 10 এ 160। ঠিক আছে, আচ্ছা এখানে যদি 19টা যায় মানে 10 10 100 ইন্টু টেন টু দি পাওয়ার 19 যদি উপরে উঠে যেতে প্লাস হয়ে যাবে, তার থেকে 6 মাইনাস দিচ্ছি আর টেন টু দি পাওয়ার 13। তাহলে 100 ইন্টু টেন টু দি পাওয়ার 13 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 15। এতগুলো ইলেকট্রন এক্সট্রা থাকবে। নেক্সট দেখো কি আছে, আরেকটাই ম্যাথ আছে। দেখো কি বলেছে, চেঞ্জ হচ্ছে না, কি প্রবলেম হয়েছে কে জানে। দেখো এখানে যে পাক সংখ্যা দেওয়া আছে, সলিনয়েডের পাক সংখ্যা দেওয়া আছে 500টি, আর এখানে এটা দেওয়া আছে কি বলে দীর্ঘ মানে দৈর্ঘ্যটা, সলিনয়েডের দৈর্ঘ্য দেওয়া আছে ধরো 0.5 মিটার। এখানে ফ্লাক্স ঘনত্ব দেওয়া আছে মানে বিটা দেওয়া আছে, বি এর 2.52 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 3 টেসলা। আমাকে বার করতে হবে সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। তাহলে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র বি সমান হয় μ0 ni, আবার এই n ইকুয়াল টু হয় μ0 ইন্টু ক্যাপিটাল N ইন্টু I বাই L। ঠিক আছে, স্মল এনটা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এবার দেখো বিটা দেওয়া আছে 2 পয়েন্ট, আচ্ছা এখান থেকে কারেন্টটা বার করে দিই, তারপর করছি, কাটাও যাচ্ছে না তো। দেখো কারেন্ট ইকুয়াল টু কি হবে, কারেন্ট ইকুয়াল টু কি হবে বি ইন্টু এল বাই μ0 ইন্টু এন, বি ইন্টু এল μ0 ইন্টু আই। ঠিক, তাহলে আই ইকুয়াল টু দেখো এবার এখানে লিখছি, তো বি এর মান দিয়েছে 2.52 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 3, বি এর ভ্যালু μ0 ভ্যালু হচ্ছে 4 পাই টেন টু দি পাওয়ার মাইনাস 7। ঠিক আছে, আর এন এর মান দেওয়া আছে দেখো 500, আর এখানে স্মল এল ওয়েলের দৈর্ঘ্য দিয়েছে 0.5। ঠিক আছে, এবার কাটাকাটি করে দেখবে যে কত হচ্ছে আনসারটা। ঠিক আছে, এটা অ্যাম্পিয়ার আসবে, আনসার হবে অ্যাম্পিয়ার। তাহলে দেখবে আজ এত দূরেই থাক, পরের দিন আমরা আরো কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে।